নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। আজকে নিয়ে এসেছি লেখক শ্রী জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা ভূতির মার রেস্টুরেন্ট। ভূতিদের রেস্টুরেন্টটা বিক্রি করে দেওয়া হচ্ছে। দোকানের দরজায় ভূতির বাবা এক টুকরো সাদা কাগজে রেস্টুরেন্ট বিক্রয় বেশ বড় বড় হরফে লিখে ঝুলিয়ে দিল। কাগজটা দুলতে লাগলো বাতাসে। ভূতির মার রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়ায়। ভোলানাথ বটব্যাল নামেন। শহরের বিজনেস ম্যাগনেট। সৌভাগ্যক্রমে এবং শহরের একটি বৈশিষ্ট্য বলেও ভোলানাথবাবু থাকেন ভূতিদের বাড়ির 100 হাত দূরে, ঠিক রাস্তার উল্টো দিকে। তার বিরাট হাল ফ্যাশনের 4 তলা বাড়ি সামনের আকাশটা কালো করে রেখেছে। এই ছোট দোকানে ভূতির হাতের চা খেতে তিনি দোকানে ঢোকেননি। বারান্দায় দাঁড়িয়ে কাগজের লেখাটা পড়া শেষ করে ভোলানাথ গাড়িতে ঢুকছিলেন। ভূতির নরম গলা শুনে ফিরে দাঁড়ালেন। তুই চা করতে পারিস? ভোলানাথ ভূতির কোঁকড়া চুলের মধ্যে সাদা বিশাল হাত ঢুকিয়ে হাসেন এবং ভূতির পিছন পিছন দোকানে ঢোকেন। ভূতি সারা দুপুর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল চা খেতে কেউ আসে কি না। আশ্বিন মাস, এখন তো দুপুরে তেমন গরমও থাকে না, বরং বেশ চা চা করে মন। তবু খদ্দের নেই, ছিল না। ভূতি ঠিক জানতো না। ভূতি আজ দুদিন ভেবে ভেবে বুঝতে চেষ্টা করছে ক্রাইসিস কথাটির অর্থ কি। দোকানে আর তেমন খদ্দের ঢুকছে না। এটা ওটা হাতে করে এ টেবিল ও টেবিলে ছুটোছুটি থেমে গেছে। ভূতিও থেমে গেছে। ভূতির বাবা বয় কেষ্টকে কাল বিদায় করেছে। কাল রাত 9টায় দোকানের আলো নিভেছে। আজ সকালে দোকান খোলা হলো বটে, কিছু তৈরি করা হয়নি। হবে না, বাজারই করা হবে না। বাজারের ধরন ধারণ দেখে ভূতির বাবার তো বটেই, ভূতির মারও চোখ চড়কে উঠেছে। আসলে রেস্টুরেন্ট দিয়েছিল ভূতির মা গয়না বিক্রির টাকায়, যখন ভূতির বাবার চাকরি যায়। জীবনের মধ্যাহ্নে দাঁড়িয়ে সহজ সরল মন কালীনাথ ডুকরে কেঁদে ফেলেছিল। অফিস থেকে বাড়ি ফিরে মুখের ওপর 2 হাত রেখে কাঁদছিল। বাবার 17 বছরের তাড়াহুড়ো করে ডালহাউসের ট্রামে চাপবার তাড়ায় তাড়াহুড়ো করে মাথায় জল ঢালা ও ভাত খাওয়া হঠাৎ একদিন থেমে গেল দেখে ভূতিও কম ভয় পায়নি। সেদিন 12 বছরের কান দুটোতে অনেক কথা উড়ে উড়ে গিয়ে ঢুকল। চাকরি গেল মানে সব যাচ্ছে। ভূতিরা মরবে, ভূতিও ভূতির আর 4টে ভাই বোন মরবে। সকলের বড় মেয়ে ভূতি। স্কুলে নাম কাটা যাবে ওর, বিয়ে হবে না। কিন্তু ভূতির মা ভূতির বাবার চেয়ে শক্ত মানুষ। ভূতিরা এটা আবিষ্কার করল এবং সব চোখের ওপর দেখল। মার চুড়ি বিক্রির টাকা দিয়ে বাবা টেবিল কিনেছে। হার বিক্রির টাকায় টেবিল ও 10টা চেয়ার আর পাপোশটা এসেছে। 2টো ফুলের টব বসিয়েছিল দোকানের দরজার দুপাশে ভূতির বাবা। পাড়াটা ভালো ছিল, বড় রাস্তা সামনেই ছিল। অনেক আশা ছিল রেস্টুরেন্ট চলবার। ব্যাপারী টোলার এই গলির মোড়ে ওরা যুদ্ধের বহু আগে থাকতে 2খানা ঘরে সামান্য টাকা ভাড়ায় বাস করছিল। 2খানা বেশ বড় ঘর। ভূতির বাবাকে অনেক আশ্বাস দিয়ে এবং ব্যবসা করাই যে এখন বুদ্ধিমানের কাজ, রাস্তার ওপর সদর খোলা এমন যাদের একটি ঘর আছে তাদের আর ভাবনা কি ইত্যাদি বলে এবং ভেবে ভূতির মা রেস্টুরেন্ট খুলেছিল। ভূতির বাবা দোকানে বসল, কিন্তু রেস্টুরেন্ট চলল না। ভূতির বাবা চালাতে পারল না। 2 মাসের মধ্যে দেনার দায়ে জর্জরিত হয়ে গেল। বলতে গেলে কালীনাথ একরকম গা ঢাকা দিয়ে আছে পরশু থেকে। পাওনাদাররা হুলুম হালুম করে তাগিদ দিচ্ছে দিনে 10 বার করে। বাড়িওয়ালা দুধ, ডিম, মাংস, মুদি। ভূতির মার মাথা ঘুরছিল।
কটা দিন সহস্র ভাবনায় মাথা ঘুরতে ঘুরতে কাল শেষ রাতের দিকে ভূতির মার মাথা ঘোরা হঠাৎ থেমেছে। যেমন ইলেকট্রিকের বিল মেটানো হয়নি বলে তাদের মাথার ওপরের পাখা হঠাৎ থেমে গেছে। শুধু থেমে যায়নি, পাখা দুটোও নেই। পাখার লোক কাল এসে পাখা খুলে নিয়ে গেছে। আজ ভোরে উঠে ভূতির মা ঠিক করে ফেলেছে দোকান বিক্রি করে ফেলবে। আর আশা করা বৃথা। বিক্রি না হওয়া তক দোকানের দরজা অবশ্য খোলা থাকুক। ভূতির মা বলল, নয়তো পাওনাদারদের মনে আরও বেশি সন্দেহ জাগবে। কালীনাথ নিজে দোকানে বসবে না, দোকানে এখন থেকে ভূতি থাকবে। রেস্টুরেন্ট হওয়া অবধি দিনে 10 কাপ চা খাওয়া যেমন রপ্ত করে ফেলেছিল, তেমনি চমৎকার তৈরি করতে শিখেছিল ভূতি চা। দোকানে বসে থাকতে থাকতে হাই উঠছিল তার। তাই এইমাত্র উঠে গিয়েছিল ও দেখতে বারান্দায় খদ্দের কেউ আছে কি না। গাড়িওয়ালা কোনো খদ্দের তাদের চুপচাপ ঠান্ডা প্রায় উঠে যাওয়া দোকানে ঢুকবে ভূতি বিশ্বাস করতেও পারল না। বারবার ডাগর কালো দুটো চোখ তুলে বটব্যালকে দেখছিল আর মাথা নিচু করছিল। বটব্যাল ভূতির ছিপছিপে সুন্দর পাখির পালকের মতন হালকা নরম থুতনিটা হাতের মুঠোর মধ্যে নিয়ে বললেন, তুই চা করতে পারিস? হাতের মুঠো থেকে থুতনি সরিয়ে নিয়ে ভূতি ঘাড় নাড়ল। আর কি খাবেন? ভূতি প্রশ্ন করল। বটব্যাল ঘাড় ঘুরিয়ে সকৌতুকে দোকানের ভিতরের অবস্থাটা দেখল। কিছুই নেই। পাউরুটি, মাখন, বিস্কুট, ডিম ও ঘিয়ে টিনগুলি খা খা করছিল। মশলার কৌটোয় মশলা ছিল না। গেল মাসে বড় রকমের লোকসান দিয়ে ভূতির মা এই মাসের গোড়া থেকেই সাবধান হয়েছিল। কিছুই আর কেনাকাটা হয়নি এবং এই করে এখন তো দোকান শুদ্ধ বিক্রি হতে চলল। টেবিল, চেয়ার, উনুন, সসপ্যান, কেটলি, চামচ, পেয়ালা, পিরিচ, বালতি, ঝাঁটা, দরজার পর্দা দুটো, সুন্দর পাপোশটাও বিক্রি করে দেওয়া হবে। দোকান আরম্ভ করার সময় বেশ বড় একখানা পাপোশ কেনা হয়েছিল। ভূতির মা ওটা সাত করে দোকান ও অন্তপুরের দরজার মাঝখানে বিছিয়েছিল। দানাপুরের কারিগরের হাতে তৈরি পাপোশ, মাঝখানে দুটো বড় গোলাপ। এদিকে পর্দার ওপারে দাঁড়িয়ে দোকানের অবস্থার কথা ভাবতে ভাবতে ভূতির মাও যাকে বলে ডাকসাইটি বড়লোক খদ্দেরকে হঠাৎ দোকানে ঢুকতে দেখে চমকে উঠল। বুকের ভিতর ঢিপঢিপ করছিল ভূতির মার। বটব্যাল তার কোলের কাছে ভূতিকে টেনে নিয়ে আদর করছে আর কথা বলছে। তোর বাবা কই খুকি? মাল কিনতে গেছে, ভূতি বলে। কেননা ভূতিকে এই বলতে শিখিয়ে দেওয়া হয়েছে। পালিয়ে বেড়াচ্ছে বললে পাওনাদাররা আরও গণ্ডগোল করবে, দোকানে ঢুকবে, ভিতরের ঘর পর্যন্ত ধাওয়া করে ভূতিদের বাক্স, প্যাঁটরা, বাসন কোসন, বিছানা পত্তর হাতের কাছে যা কিছু টেনে নিয়ে নিয়ে চলে যাবে। ডিমওয়ালা ভূতির বাবার কাছে 21 টাকা পায়, গয়লা পায় 55, মুদি পায় 125, মাংসের মদন বসাকের 56 টাকা পাওনা হয়েছে। সকালবেলার মধ্যে দুবার এসে ওরা ভূতির বাবাকে খুঁজে গেছে, তাগিদ দিয়ে গেছে টাকার জন্য। বস্তুত ভূতিদের ঘরেও আজ উনুন ধরানো হয়নি। চাল ডাল এতটুকু নুন পর্যন্ত নেই। কাল বিকেল থেকে সব ফুরিয়েছে। দুটো বাচ্চাকে এক মুঠো আটা ভেজে খাইয়ে এবং ভূতিকে কিছু আটা ও কিছু ছোলা ভাজা খাইয়ে ভূতির মা নিজে পেট ভরে কুঁজোর জল খেয়ে পর্দার কাছে ঘন ঘন এসে দাঁড়াচ্ছিল। কেউ যদি দোকানটা কিনতেই আসে। এই বেলার মধ্যে, আজকের মধ্যে ওটা বিক্রি হলে সন্ধ্যার দিকে যা হোক কিছু বাজার সওদা করা যায়। রান্নাবান্না করলে ছেলেমেয়েগুলো খেয়ে বাঁচে। কিন্তু তিনি তো আর দোকান কিনবেন না, যেন শুধু চা খেতেই এসেছেন। ভূতির মা পর্দার ফাঁক দিয়ে বটব্যালকে দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলল। কান খাড়া করে শুনতে লাগলো কথা। মাল কিনতে গেছে? কোথায়? বটব্যালের লাল মেদস্ফীত মুখে হাসি। তোদের দোকানটা বিক্রি করে ফেলছিস? ভূতি কথা কইছে না একবারও, নুয়ে কেটলির জল গড়াচ্ছে। বটব্যাল আসন ছেড়ে উঠে খুকির পাশে গিয়ে দাঁড়ায়। ভূতির মা চোখ দুটোকে পর্দার ফাঁক দিয়ে আরও বড় করে
এ ঘরে পাঠিয়ে রুদ্ধশ্বাস হয়ে দাঁড়িয়ে রইল। ঘাড় নাড়ছিল বটব্যাল ভূতির দিকে তাকিয়ে। এমনি নয়, এমন করে চা করতে হয়। বটব্যাল কেটলি ও ছাঁকনি নিজের হাতে তুলে নিয়ে খুকিকে চা করে দেখায়। ভূতি মিটি মিটি হাসে। এতক্ষণ পর ওর জড়তা কেটেছে যেন। তরুলতা ঠোঁট টিপে হাসল। বটব্যালেরও মেয়ে আছে, এই ভূতির বয়সী, দিব্যি গাড়ি চড়ে সেজেগুজে স্কুলে যায়। গৌরী, ওর মেয়ের নাম গৌরী। পর্দার এপারে দাঁড়িয়ে ভূতির মার মনে পড়ল। একসঙ্গে স্কুলে পড়ে, তাই বাড়িতে অনেক তথ্য কুড়িয়ে নিয়ে আসে ভূতি নিত্য। 3টি বাড়ি করেছে বটব্যাল কলকাতা শহরে, 3খানা তার গাড়ি। সব পেরেছে এই লোক বুদ্ধির জোরে। তার ব্যবসায়ী বুদ্ধি। চোখ বড় করে তরুলতা তার চা তৈরি করা দেখতে লাগল। এমনই চা করতে হয়। এমন করে যদি তোর বাপ চা তৈরি করতে পারত, তোদের দোকান ফেল পড়তো না। ভূতি চুপ, মুখে আঙুল গুঁজে কথা শুনছে। ভূতির মার গা শিরশির করছিল। লোহালক্করের কারবারি, শহরে 3টে দোকান, হাতের ছোঁয়ায় হন্দরে হন্দরে লোহা সোনা করে দিচ্ছে। এই কারবারির হাতের তৈরি চা সোনার মতো টলমল করবে ভূতির মার জানা ছিল বই কি। ভূতিকে আবার কোলের কাছে টেনে নিয়ে সেই সোনালি চা একটা কাপে খানিকটা ভূতিকে দিয়ে বাকিটা নিজের জন্য ঢেলে রেখে বড়লোক আবার খুকির সঙ্গে গল্প শুরু করল। ভূতির মা একবার অন্তঃপুরে গিয়ে ছোট শিশুটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখল। বড়টাকে এক টুকরো মিশ্রি হাতে গুঁজে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মাঝখানে বসিয়ে রেখে আবার চলে এলো পর্দার কাছে। না, আরও বেশি কৌতূহলী হচ্ছিল ভূতির মার এই জন্যে, এই ভেবে যে সমান বয়সী কালীনাথ কত অক্ষম, অপদার্থ, একলা মানুষ এই লোক কি না করেছে। বটব্যালের নিয়মিত মদ, মাংস, কলা, দুধ, ডিম ও সবজি খাওয়া উজ্জ্বল স্বাস্থ্যমণ্ডিত চেহারার দিক থেকে ভূতির মা একসময় চোখ ফেরাতে পারল না। তাঁর গিলে মারা এন্ডি, শান্তিপুরি ধুতি, চকচকি পাংশু, সোনার বোতাম আংটি, দামি সিগারেটের সুন্দর গন্ধ দোকানের আবহাওয়া বদলে দিয়েছে। না, রেস্টুরেন্টে কি আর 2-4টিও খদ্দের আসেনি তাদের? আসতো, বেশিরভাগ এসেছে বেকার, বাউন্ডুলে, ধার খাওয়ার গোষ্ঠী। এদের জন্যই দোকানটা মাথা তুলে দাঁড়াতে পারল না ভূতির মা ভেবেছে। আর বটব্যালের মতো বড় মানুষরা গাড়ি হাঁকিয়ে চলে যায় সোজা সাহেবপাড়ার রেস্টুরেন্টে, কি জানাশোনা কোনো দেশি চায়ের দোকানে, যেখানে ভাড়াটে মেয়ে রাখা হয়েছে। বাবুদের টেবিলে চা তুলে দিতে হেসে সোহাগ করে 1-2 মিষ্টি কথায় ভুলিয়ে চায়ের সঙ্গে আরও 2 পদ খাবার গছিয়ে দিত। ভূতি তার হিরে বসানো আঙুলের আংটিটার দিকে অবাক চোখে তাকিয়ে দেখছিল কি। চা খাওয়া শেষ করে ভূতির গালে আরেকটি চুমু দেয় বড় মানুষ। আপনি তো আমাদের দোকানে আসেন না? যেন আরও 1 ধাপ সাহস বেড়েছে মেয়ের। বেশ সাজিয়ে গুছিয়ে প্রশ্ন করছে। আসবো এখন থেকে, রোজ আসবো। চায়ের বাটি হাত থেকে নামিয়ে রেখে বটব্যাল হঠাৎ যে কেন কথাটা বলল ভূতির মা ঠিক বুঝল না। বাইরে রেস্টুরেন্ট বিক্রি ঝুলছে কি বড় মানুষের চোখে পড়েনি? পর্দার সঙ্গে একরকম লেপ্টে দাঁড়িয়ে ভূতির মা চুপ করে রইল। কৌতুক বোধ করল। গরিবের দোকানে পা দিয়ে শহরের নামজাদা সওদাগরটি তার নোংরা ফ্রক পরা 13 বছরের মেয়ের সঙ্গে কেমন মজার গল্প করছে। বেশ তো, যদি রোজ এমন সুন্দর চা করে খাওয়াতে পারো, আমি রোজ আসব। ভূতি কথা বলছে না। চোখের অবিশ্বাসের হাসি তরুলতা টের পেল। বেশ তো, রেস্টুরেন্ট বিক্রি হয়ে যাবে এই তো তোমার ভাবনা? সিগারেট ধরিয়ে বটব্যাল খুকিকে বোঝালো, আমি রোজ এসে তোমার হাতের চা খাবো, আর চায়ের দাম 100 টাকার একটা নোট তোমার হাত বাক্সে ফেলে যাব, কেমন? কোথায় তোমার হাত বাক্স? ভূতি এদিক ওদিক তাকায়। তোরার মুখে ভূতি কথাগুলোকে বিশ্বাস করছে। ভূতির মা কড়িকাঠের দিকে চেয়ে একটা নিঃশ্বাস ফেলল। ভূতি বড় মানুষের কোলের সঙ্গে আহ্লাদে একেবারে
লেপ্টে গিয়ে এখন কথা গিলছে। না থাক, আমি একজন 100 টাকায় 1 পেয়ালা চা খেয়ে গেলে আর কি হবে, আরও খদ্দের চাই। তার চেয়ে বরং যেন ব্যবসায়ের হিসাবে ভুল হয়েছে। এদিক ওদিক তাকিয়ে সিগারেটের সবটুকু ধোঁয়া মুখ থেকে বার করে দিয়ে খুকিকে আরেকটু আদর করতে করতে অন্য প্রস্তাব দেয়। তার চেয়ে তোমাদের দোকানটা কিনে নেওয়াই ভালো, কিছু বেশি টাকা দিয়ে। আ বিউটিফুল সাইট ফর আ শপ। দোকানের পক্ষে ঘরখানা চমৎকার। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতা লোকটির শুভ্র কঠিন সুন্দর মজবুত দাঁতগুলি দেখল। লোকটির মধ্যে যে প্রচুর ক্ষমতা, উৎসাহ ও বুদ্ধি আছে, যেন তার দাঁতে সে কথা লেখা আছে। হ্যাঁ, দোকানের দিকে চোখ গেছে। ঘরখানায় চাইছে কারবারি। 100 টাকার 1 পেয়ালা চা খাওয়ার কথাটা কিছু না। টেবিলটার দর হচ্ছে নাকি? ভূতির মা কান খাড়া করে রাখেন। কত? বলো বলো, তোমার সুন্দর টেবিলটারই আগে দাম শোনা যাক। লোহার সঙ্গে তিনি চাও চালাবেন। এমন না হলে ব্যবসায়ী, এমন না হলে পুরুষ। কিন্তু কিন্তু এত সব প্রস্তাব খুকিকে কেন? একরতি মেয়ে বোঝে কি? এখন আর 100 না, 1000, লাখ। টেবিল চেয়ার মিটসেফ বাসনকোসন পেয়ালা পিরিচ চামচ সব তার পছন্দ হয়েছে, সব তার চাই। একটি একটি করে ভূতির চুপ করে থাকা সত্ত্বেও তিনি দামের লেবেল এঁটে দিচ্ছেন, যেন এক্ষুনি দোকানটা কিনে ফেলবেন। একটা আঙুল মুখের মধ্যে গুঁজে ভূতির ড্যাব ড্যাবে চোখে বড় মানুষকে দেখছে। নাকি তার যে অনেক টাকা আছে, 2.5 টাকা ডজন চামচের জন্য তিনি 50 টাকা ইচ্ছে করলে দিতে পারেন, 30 টাকার টেবিল 300 টাকায় কিনতে রাজি। শোনাতে খুকিকে ভালো লাগছিল। তরুলতা ভাবল এবং ঠোঁটে ঠোঁট চেপে বেশ কঠিন ভঙ্গিতে পর্দায় বুক ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওটা কত দাম? ভারী সুন্দর জিনিস। এবার চোখ পড়ল, যেন এতক্ষণ পর অন্তপুরো দোকানের মাঝামাঝি অংশে বিছানো সুন্দর পাপোশটার দিকে চেয়ে থেকে তিনি হঠাৎ চুপ করে যান। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতা বুকের ভিতর ঢিপ ঢিপ করছিল। ভূতির চোখে এখন আবার হাসির ঝিলিক লেগেছে, অর্থাৎ ও টের পেয়েছে মা পাশে দাঁড়িয়ে সব শুনছে। বাবা তো আর কাছে নেই। দোকান কেনা সংক্রান্ত গুরুগম্ভীর কথাগুলো মার সঙ্গে হতে দোষ কি ভাবছিল কি ও? বিশেষ এত চড়া দামে যখন সব তিনি কিনতে চাইছেন। তাছাড়া তরুলতা আর একটা নিঃশ্বাস ফেলল। কালীনাথ কখন ফেরে তার ঠিক নেই। আজ 3 দিন উস্কু খুস্কু চুল, গাল ভরা দাড়ি নিয়ে বন্ধুদের কাছে ঘুরছে। কেউ যদি দোকানটা কিনে নেয়, এ দোকানের মার নেই বলছে সে মুখে। পর্যাপ্ত মূলধনের অভাবে চালাতে পারেনি। আরও কদিন ঘর থেকে দিয়ে চালিয়ে যেতে পারলে চলত। কিন্তু কেউ কাছে আসছে না। কারো সাহস নেই কালীনাথের এই রোগা টিংটিঙে চায়ের দোকান নিয়ে চালাবে। কি কুক্ষণে যে তরুলতা সাহস করে এখানে দোকান খুলেছিল এখন ভাবে। বলো বলো, কত দাম? মানিব্যাগ বার করছেন তিনি। পাপোশটা তার এত বেশি পছন্দ হয়েছে যে যেন এর জন্যে যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত। ভূতি শুধু একবার বললেই হয়। সাহস পাচ্ছে না খুকি। কি করে পাবে? দোকানের আর 5টা জিনিসের মতো এটিও তরুলতার গয়নার বিক্রির টাকায় কেনা হয়েছিল। তরুলতা নিজে গিয়ে পছন্দ করে রাধা বাজার থেকে এনেছিল। পাপোশ আর ঝাড়ন দুটো। বলতে কি, দোকানের আর 5টি জিনিস ভালো দামে বিক্রি হলে তরুলতা ঠিক করে রেখেছিল ওটা হাতছাড়া করা হবে না, দোকান থেকে অন্তঃপুরে টেনে নেবে। কিন্তু কত টাকা তিনি দিতে চাইছেন এত ভালো জিনিসটির জন্যে? নাকি তিনিও সাহস পাচ্ছেন না এর উচিত মূল্য ধরতে? তা কি করেই বা পাবেন, ভাবল তরুলতা। সাধের জিনিসের মূল্য টাকা দিয়ে যাচাই করা চলে না। তবু যদি কারবারি জানতো, এই দোকানের চামচ পিরিচ থেকে আরম্ভ করে ঝাঁটা বালতিটা পর্যন্ত তরুলতার হার চুড়ি দুল বিক্রির সাক্ষী হয়ে ওখানে পড়ে আছে। কি হলো? চোখের তারা ঝিকিয়ে উঠল ভূতির মার। ভূতি পাপোশের ন্যায্য মূল্য কত বলতে না পেরে
ফ্যাল ফ্যাল চোখে পর্দার দিকে চেয়ে আছে। পর্দার এপাশে পাপোশের প্রান্ত ঘেঁষে মার ফর্সা দুটি পা দেখেছে কি বোকা মেয়ে? না, তুমি দেখছি একেবারে আনাড়ি দোকানদার। তুমি যদি নিজে থেকে একটিরও দাম না বলো, কি করে আর আমি এই রেস্টুরেন্ট কিনি বলো? কারবারির মানিব্যাগ পকেটে ঢুকল। ত্রস্ত চোখে তিনি হাত ঘড়ি দেখেন। আর তার সময় নেই, অনেকক্ষণ কাটল এখানে। এই বেলা শেয়ারের বাজারে ডাক উঠেছে, ছুটতে হবে তাকে এক্ষুনি। বটে, তরুলতা ঢোক গিলল। 100 টাকার পেয়ালা চা খাওয়ার মতোই 300 টাকার আম কাঠের টেবিল কেনার প্রস্তাবটাও তার বাতাসে ঝুলে রইল। সত্যি কেবল খুকিকে কোলে নিয়ে চুমো খাওয়া, তারপর রেশমি ঝাঁকড়া চুলে আঙুল চালানো। ওটা কি? বড় মানুষের 2 আঙুলে একটা আধুলি। 2 আনা তোমার চায়ের দাম, বাকি পয়সা দিয়ে লজেন্স খেও, কেমন? আদুরে মোটা গলায় কথা বলতে বলতে তিনি মুদ্রাটি ভূতির হাতে গুঁজে দিয়ে উঠে দাঁড়ান। শুকিয়ে অপরাজিতার কলির মতো নীল সাদাটে হয়ে গেছে খুকির মুখ দেখে তরুলতার কষ্ট হলো। আজ তরুলতা না ভেবে পারল না, কোনো বেকার বাউন্ডুলে দোকানে ঢুকে ভূতিকে এভাবে ফাঁকি দিলে ভূতি কি করত? কামড়ে দিত, নখ দিয়ে আছড়ে দিত। আত্মসম্মানে ওর লাগলে খুকি যে আজকাল বেশ হোঁশ করে ওঠে, তরুলতা লক্ষ্য করেছে বই কি। শিবু তো গত পরশু থেকে ধারে বিক্রি বন্ধ করে দেওয়াতে বেকার বাউন্ডুলো আর অমুখও হচ্ছে না। উফ, কী সব খদ্দের! ওরা ধার খেয়ে খেয়ে রেস্টুরেন্টটা তো খায়নি, তরুলতার গায়ের গয়নাগুলো যেন চিবিয়ে খেয়েছে। সেজন্যই ওগুলোর ওপর তরুলতার আরও বেশি রাগ। তাছাড়া অস্বীকার করবে কে, আজ ভূতি একলা দোকানে আছে দেখলে রক্ষে নেই। দোকান ছাড়বার নাম করত না একটি বার। অষ্টপ্রহর মাছির মতো বীজ বীজ করত। চা খেত 8 পেয়ালা থেকে বড় জোর 1.5 কি 2 কাপ। ওই খেয়ে রাত 8টা পর্যন্ত চলতো আড্ডা। না এক টুকরো রুটি, না একটু মাংস। মাঝখান থেকে ভূতির 12টা বাজত। হ্যাঁ, ওই একরত্তি একটা ফ্রক পরা মেয়ের পিছনে লাগতে অসভ্য জানোয়ারগুলো ইতস্তত করতো নাকি? অবশ্য এক্ষেত্রে তরুলতা সেসব কিছু ভাবল না। কিন্তু তিনি একই করলেন। ভাবস, এত আদর ও চুমু খাওয়ার পর শেষে 6 আনা বকশিস। কিন্তু কিন্তু ভূতি যে শেষ পর্যন্ত এত বড় লোকটাকে এইভাবে ঘায়েল করবে তরুলতা ভাবেনি। আপনি ভয়ানক ভীরু। খুকি মুখ খুলল। ভয় পেয়ে যাচ্ছেন? আমাদের দোকানটা কি আপনিও চালাতে পারবেন না? এত বড় কারবারি মানুষ শুনি। বটব্যাল চৌকাঠের দিকে পা বাড়িয়েও ফের ঘুরে দাঁড়ান। জানেন, বাবা চালাতে পারল না বলে আমাদের দোকান ফেল পড়ল। মা হার চুড়ি বেচে বাবাকে এই রেস্টুরেন্ট করে দিয়েছিল। তাই নাকি? সহানুভূতির ভঙ্গিতে তিনি ঈষৎ ঘাড় নাড়েন। একটি শেয়ানা মেয়ের মতোই 2 হাত কোমরে রেখে ভূতি বলছিল, মা রাত দিন বাবাকে বোঝাচ্ছে দোকান হিসাবে ঘরটি ভালো, রাস্তার উপর ডবল দরজার ঘর, চাল ডাল তেল নুন কাঠ কাপড় আলু ডিম ফল ফুল কড়াই বালতি যে কোনো জিনিস এখানে চলে। তাই তাই। বটব্যাল মৃদু হেসে মাথা নেড়ে আবার ভূতিকে আদর করেন। কিন্তু বাবার তো ব্যবসায় মাথা নেই। হরহর করে ভূতি বলে চলল, চায়ের মতো সোজা ব্যবসায়ী চালাতে পারল না যখন। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতার 2 কান লাল হয়ে গেল। ভূতি যে চোখে মুখে এত কথা বলতে শিখেছে তরুলতা জানত না। বয়সের তুলনায় মেয়েটি একটু বেশি পেকে গেছে নাকি? তরুলতা খুকির ওপর রাগ করল, আবার করলও না। এটা অবশ্য বাড়ির ওপর রেস্টুরেন্ট খোলার মন্দ দিক, কিন্তু এ আর কতটুকু মন্দ? কদিন ভূতিকে রেস্টুরেন্টে যেতে দিয়েছে ও? তা না, সেটা একটা কথা নয়, বরং পাওনাদাররা বাড়িতে ঢুকে অপমান করতে চাইছে। তারা ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। স্বামীর অবর্তমানে স্ত্রী তো সব। ঘরবাড়ি আছে, দোকান আছে। কালীনাথ যদি ফেরার হয় ক্ষতি নেই। পর্দার ওপারে না থেকে কর্ত্রী যদি এপারে এসে আমাদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করেন, তবু তো মনে সান্ত্বনা পাই।
আমরা কতকাল আর পাওনা ফেলে রাখব, বলছিল সব হাত নেড়ে। কিন্তু এখন আদরের চাপে ভূতি কি বেশ কিছু দূর এগিয়ে যাচ্ছে না? এত সব ওর কানে তুলছে কেন? ভাই বোন তোমরা? খুকিকে আবার তিনি কোলে নেন। 3টি। তুমি বড়? ভূতি বলল। জানেন, এটা আগে দোকান ছিল না, আমাদের শোবার ঘর ছিল। বাবার চাকরি যাওয়ার পর থেকেই দোকান। বটব্যাল নীরব। এখানে আমার পড়ার জায়গা ছিল, ওধারে ছিল মার লক্ষ্মীর আসন, মাঝখানে পড়ত খাট। বটব্যাল ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আবার দোকানটা দেখল। কিন্তু এত করে কি হলো? গলার অদ্ভুত সুর করে খুকি বললে, মা এত সব করেও বাবাকে তুলতেই পারল না। কথা শেষ করেও পর্দার দিকে তাকায়। এবার তিনিও তাকান। তারপর ভূতি যে কথা বলে শুনে তরুলতা এক মনে হাসে আর এক মনে দাঁতে দাঁত ঘষে মেয়ের মুণ্ডপাত করে। বোকা মেয়ে, ও কি ভেবেছে ঘরের সব খবর তার কানে তুললেই গলে যাবেন আর 2.5 টাকার পাপোশ 500 টাকায় কিনে নেবেন? পাকা ব্যবসায়ী, তোমার বাপ নয়। মা রোজ বাবাকে বলে, তোমার হাতের চা খেতে ভালো খদ্দের জোটে না, আসে যত 1 পয়সার মা বাপ মরা ইতর ছোট লোক, জন্তু জানোয়ার। আমি যেদিন চা তৈরি করব সেদিন শহরের সব বড় লোক ছুটে আসবে এ দোকানে। কিন্তু তা তো আর হচ্ছে না। তাহলে এই দোকান দিয়ে আমাদেরও 3খানা বাড়ি হতো, গাড়ি হতো। ভয়েলের কাপড়ে পর্দার কী বা থাকে? বটব্যালের সঙ্গে প্রায় চোখাচোখি হয়ে যায়। পর্দার একটা পুরো অংশে চোখ সরাবার চেষ্টা করে তরুলতা বিফল হয়। সত্যি আপনি একটি জিনিয়াস। বটব্যালের চোখে মোলায়েম মিষ্টি হাসি। খুকির মুখে সব শুনলাম। যতটা করবার করেছেন আপনি, কিন্তু সত্যি খুব প্রসপেক্ট ছিল এই দোকানে। তা কেন যে চালাতে পারল না খুকির বাবা? বলে তিনি একবার থামেন। তরুলতা অবশ্য এই মুহূর্তে আর স্বামীর অক্ষমতার কথা ভাবল না। বিব্রত হলো ভূতির ডাকে। তুমি এসো না মা, এসে ভালো করে ওকে একটি কাপ চা করে দাও। দোকানে আর এখন কেই বা আছে? ডিপো? ভূতির মা দন্তে দন্ত ঘর্ষণ করে আর একবার মেয়ের মুণ্ডপাত করল। কিন্তু ভূতি ইতিমধ্যে পুরোপুরি নিজের মধ্যে ফিরে গেছে আর একটা চুমুখে আহ্লাদে ওর 2 গাল থই থই করছিল। বটবেল রেশমি চুল নিয়ে খেলা করছিল। জিহবা কাটা ভূতি পরিষ্কার করে বলল, আমার চা খেয়ে উনি 100 টাকা দিচ্ছিলেন, তোমার চা খেয়ে ক1000 টাকা দেন দেখা যাক। শুধু রাগ নয়, লজ্জায় তরুলতার কর্ণমূল আরক্ত হয়ে উঠেছিল। বটবেলের দৃষ্টি এড়াল না। সূক্ষ্মবুদ্ধি কারবারি সুন্দর হেসে বলল, ভালোই তো, খুকির বাবা যখন ঘরে নেই আপনি তো সব। চা খাওয়ার প্রস্তাবটা তেমন কিছু না। ধরুন দোকানখানা আমি কিনতে চাইছি, অবশ্য ন্যায্য মূল্যে। সুতরাং সামনাসামনি কথাবার্তাটা। তা তো বটেই। কারবারির মনের কথাটা বুঝতে তরুলতারও কষ্ট হয় না। আপনি বসুন। আর লজ্জা না করে তরুলতা তৎক্ষণাৎ উত্তর করল। তারপর পর্দা ছেড়ে চলে এলো অন্তঃপুরে। আর ভূতির উপর রাগ করল না সে। ছেলে মানুষও বোঝে কি? তরুলতা শুধু বুঝল দোকান কেনার আগ্রহ তার প্রবল। ভূতিকে ফাঁকি দিতে চেয়েছিলেন, তরুলতাকে আর কারবারি ফাঁকি দিতে চান না। সত্যিকারের দরদস্তুর করতে কথা বলতে চান। কিসের কারবার করবেন তিনি? ঘরে সাবান পাউডার ছিল না, এমনি মুখখানা একটু ধোয়া মোছা করে সারল তরুলতা। ভূতির একটা ফর্সা কাপড় বাঁচানো ছিল, তাই পরে নিল। কিসের কারবার করবেন তিনি? তরুলতা সিঁথিতে সিঁদুর এবং চোখে কাজল পড়তে পড়তে আবার ভাবল, তেল চিনি নুন আটা ডিম ফল ফুল মধু, নাকি সেই চা? চা? আশ্চর্য! চায়ে কত লোক ডুবলো, কতজন উঠল। পরপর 2 দীর্ঘশ্বাস ফেলে তরুলতা বাকি প্রসাধনটুকু সংক্ষেপে যখন শেষ করল, দরজায় আবার গাড়ির শব্দ শুনে চমকে উঠল।
তাড়াতাড়ি পর্দার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখল, চিনল গাড়ি, মশলার হালদার। রোজ দুবেলায় দোকানের সামনে দিয়ে তিনি বড় বড় হোটেল রেস্টুরেন্টে চা, ডিনার, লাঞ্চ পার্টি খেতে গেছেন। এই মাছি ভন ভন কানা রেস্টুরেন্টে আজ তার কী দরকার? কৌতূহলী লোহালক্করই আগে প্রশ্ন করল, এই দোকান আমি কিনবো? মৃদু হেসে হালদার বললে, আ বিউটিফুল সাইট ফর আ শপ। ও বুঝেছি, আপনারও এ দোকানে মন ধরেছে। কোনো রকম ভূমিকা না করে পাকা মেয়ে ভূতি এবার হুট করে বলে বসল, বসুন, আগে এই দোকানের চা খেয়ে দেখুন কি তার দাম হতে পারে, তারপর তো রেস্টুরেন্ট কেনার কথা হবে। বলে খুকি পর্দার দিকে তাকিয়ে ঠিক করে হাসল। ভূতির দুষ্টু ভুরুর দিকে তাকিয়ে তরুলতা তৃতীয়বার দন্তে দন্ত ঘর্ষণ করল। আর সেই মুহূর্তে মিহি ভয়েলের ওপিঠে এলাচ ব্যবসায়ীর এলাচের মতো ছোট ঈষৎ চ্যাপ্টা চোখের সঙ্গে তরুলতার চোখে ঠোকাঠুকি লাগলো। ও, আপনারই দোকান? হাসলো হালদার। বসুন। এবার আর ততটা আরক্ত না হয়ে তরুলতা ঘাড় নাড়ল এবং সেই মুহূর্তে দেখে আরও অবাক হলো না, ঢুকলো তেলকলের তালুকদার। তিনিও দোকানটা কিনতে চাইছেন। বেশ তো, বসুন বসুন। প্রতিদ্বন্দ্বীর দিকে আর নয়নে তাকিয়ে এলাচ সিগারেটের টিন থেকে সিগারেট তুলল। কে? আবার কে? তরুলতার বুকের ভিতর দূর দূর করছিল। তুলার মার্চেন্ট নন্দী ধারে কাছেই থাকেন বুঝি? লক্ষপতিরা আরও লক্ষ লক্ষ টাকা করতে চাইছেন এখানে ব্যবসা দিয়ে, এই দোকান ভাঙিয়ে। দোকানের দরজায় চুনের কারবারি, চাকলাদারের সুন্দর বিশাল পন্টিয়াক দেখে ভূতির মার যত না চোখ জুড়ল, শরীর চাটালো তার শতগুণ। কিসের দোকান? এক চা ছাড়া আর কি ব্যবসা চলতে পারে এখানে? ভাবতে ভাবতে তরুলতা ঘরের টুকিটাকি একটা দুটো কাজ সেরে এবং কোলের বাচ্চা দুটোর হাতে আরও দুটুকরো মিছরি দিয়ে যখন দোকানে এসে দাঁড়ালো, বাইরে আশ্বিনের পড়ন্ত বিকেল সোনার পাতের মতো ঝিকমিক করছিল। যত্ন করে তরুলতা 5 পেয়ালা চা তৈরি করে 5 জন অতিথির সামনে তুলে ধরল এবং ভাঙা টিমটিমে রেস্টুরেন্টের দরজায় হঠাৎ 5টা গাড়ি ভিড় করতে দেখে সেদিন ডিমওয়ালা নিজে থেকে আরও 2 কুড়ি ডিম ধার দিয়ে গেল ভূতির মাকে। মুদি মহল্লা সে বয়ে নিয়ে এলো আলু, নুন, পেঁয়াজ, লঙ্কা। দাম এখন থাক, তারা 2 দিন সবুর সইতে জানে, যদি দোকান চলে দামের জন্য আটকাবে না। কয়লাওয়ালা ফিসফিসে বলে গেল তরুলতাকে। এদিকে উপস্থিত 5 জন দোকান কেনার প্রস্তাব করতে নিরামিষ চা না খেয়ে চায়ের সঙ্গে কিছু খাওয়া দাওয়া করার ভদ্রতা এবং সৌজন্যতা মর্মান্তিকভাবে অনুভব করে এটা ওটার অর্ডার দেন। তৈরি হয় ডেভিল, কাটলেট, কারি, চপ। আম কাঁঠালের টেবিলের দর অনেক পিছনে পড়ে থাকে। কাঁটা চামচের আওয়াজের কাছে এমন যে মনোরম পাপোশ, সেটার পর্যন্ত দর করা হয় না আর সেই বিকেলে। শুধু চায়ের সুখ্যাতি। সত্যি বড় বড় হোটেল রেস্টুরেন্টে আমরা এমনটি খাইনি। মুগ্ধ অবাক চোখে ও হর্ষোৎফুল্ল চিত্তে কারবারিরা তরুলতার চায়ের প্রশংসা ও তার চপ কাটলেট তৈরির পদ্ধতির গুণগান করল। মন্দ কি? মৃদু গলায় তরুলতা বলল, এখন থেকে নয়, রোজই এখানে এসে একটু চা খাবেন। না না, বিনয় নম্র গলায় তারা তরুলতাকে আশ্বাস দেন, তিনি যদি ইচ্ছা করেন, প্রকৃতই যদি দোকানখানা বিক্রি করতে চান, ভালো দাম পাবেন। কেননা জায়গাটা শিগগিরই ডেভেলপড হচ্ছে। এই গলি আর গলি থাকছে না, বড় রাস্তা হবে। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নজর পড়েছে এই অঞ্চলে। ততদিন কি আপনারা অপেক্ষা করবেন? কবে দোকানে ন্যায্য মূল্য স্থির হবে তারপর দোকান কিনবেন? ছোট্ট নিঃশ্বাস ফেলে তরুলতা সুন্দর হেসে উত্তর করল, নিশ্চয় নিশ্চয়। বিলাতি রেস্টুরেন্টের ফাউল ডেভিল কাটলেট ও চায়ে সানানো 5টি জিহবা একসঙ্গে কলকলিয়ে উঠল। আগে তো আপনার সুশ্রী হাতের চায়ের প্রকৃত মূল্য নিরূপণ করা হোক, তারপর দোকানের দর ঠিক হবে। এখন কি সত্যি ভারী সুইট হোমলি অ্যাটমসফিয়ার। তরুলতা
আর কথা কইল না। রেশমি চুল দুলিয়ে দুলিয়ে টেবিল থেকে টেবিলে ঘুরপাক খেয়ে খেয়ে ভূতি প্রত্যেকের প্লেটে চিংড়ি কাটলেট, ভেটকি ফ্রাই, মাংসের চপ ও ডাবল ডাবল ডিমের বড়া তুলে দিয়ে হি হি করে হাসতে লাগলো। অর্থাৎ এতক্ষণ যে সবাই ওর গালে একরাশ চুমু খেয়ে চুলে অনেকক্ষণ হাত বুলিয়ে তারপর শুধু এক বাটি চা গিলে বেরিয়ে যাওয়ার মতলবে ছিল, সেটি আর হতে পারল না দেখে ভূতের আহ্লাদের সীমা ছিল না। যেন প্রতিশোধ নিতে পারবার আনন্দে ও কারবারিদের পাকা চুলে হাত বুলোচ্ছিল আর প্রত্যেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলছিল, এখানে একজোড়া চপের দাম 9 শিকে, কাটলেট জোড়া পুরো 3 টাকা, শেষটায় ভুলে যাবেন না মশাই, বলেই অ্যালার্ম দেওয়া ঘড়ির মতো দূরে ছিটকে গিয়ে হাসছিল। দেখে মেয়ের এটা বাড়াবাড়ি ভেবে ভূতির মা যে 2-1টা ভুরুর শাসন না করছিল খুকিকে এমন নয়, কিন্তু সম্ভ্রান্ত খদ্দেরগণ তৎক্ষণাৎ দুঃখিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন তরুলতার ব্যবহারের। নিশ্চয়ই ওরই তো এই রেস্টুরেন্ট, ওই তো আমাদের বলে দেবে কোনটার কত দাম, বলে চা সমাপন আনতে রুমাল দিয়ে মুখ মুছে সিগারেট ধরিয়ে তরুলতার চোখের দিকে তাকিয়ে সবাই মিটিমিটি হাসছিলেন। অপরাহ্নের নরম আলোয় সুন্দর একটা পার্টির আবহাওয়া ঘনিয়ে উঠেছিল ছোট্ট রেস্টুরেন্টে। এটা অবশ্য শত্রুপক্ষের বানানো কথা। সন্ধ্যার আড়ালে গা ঢাকা দিয়ে কালীনাথ বাড়ি ফিরে দোকানের ক্যাশ দেখে খুশির চোটে লাফিয়ে উঠে নাকি দরজায় টাঙানো রেস্টুরেন্ট বিক্রয়টা ছিঁড়তে গিয়েছিল। তরুলতা বাধা দিয়ে বলেছিল, আজই দরকার কি, বরং আরো কদিন ওটা দরজায় ঝুলুক, আর তুমি দিন কতক এমনই গা ঢাকা দিয়ে বাইরে থাকো। আমি সেসব জানি না। আমি সেদিন দুপুরে ভূতির মার রেস্টুরেন্টে বসে পরম তৃপ্তি সহকারে একটা অমলেট ও চা খেয়ে এসেছি। ও এক বন্ধুর মুখে সেখানে বসেই গল্পটা শুনেছি।